আজ আমরা রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের হাতে একটা ভ্রমণ গাইড আছে, ভ্রমণ গাইড থেকে পাওয়া। কাপ্তাই লেক, রাঙ্গামাটি, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ ও টিপস। হ্যাঁ, কাপ্তাই লেক দারুণ একটা জায়গা। একদম। তো এই গাইডের সাহায্যেই আমরা দেখব জায়গাটা আসলে কেমন। মানে এটা তো শুধু একটা লেক না, বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ। চারদিকে শুধু পাহাড়, সবুজ আর জল। ঠিক তাই। চলুন তাহলে গাইডটা একটু উল্টে পাল্টে দেখি। কাপ্তাইয়ের আসল আকর্ষণটা কি? শুধু কি এই বিশাল জলরাশি আর সৌন্দর্য, নাকি এর পেছনে আরও গল্প আছে? প্রথম কথাই হলো এর সাইজ। গাইড বলছে প্রায় 11,000 বর্গ কিলোমিটার এলাকা। ভাবা যায়, চারপাশের পাহাড়, ছোট ছোট সব দ্বীপ, পাখির ডাক, মানে একটা বেশ শান্ত ছবির মতো পরিবেশের কথা বলা হচ্ছে। হ্যাঁ, বিশাল তো বটেই, আর বর্ষাকালে নাকি চারপাশের ঝর্ণাগুলো একদম জীবন্ত হয়ে ওঠে। তাই নাকি? আচ্ছা। হ্যাঁ, তবে এই বিশালতার পেছনে একটা ইতিহাসও আছে। গাইড সেটা উল্লেখ করেছে। 1956 সালের দিকে তৎকালীন পাকিস্তান সরকার কর্ণফুলী নদীর ওপর বাঁধ দেয়। হ্যাঁ, পানি বিদ্যুৎ প্রকল্পের জন্য আমেরিকার সাহায্যে। ঠিক, আর এর ফলে প্রায় 54,000 একর চাষের জমি, মানে বিশাল এলাকা, পানির নিচে চলে যায়। তৈরি হয় এই হ্রদ। বাপরে, 54,000 একর! হ্যাঁ, এই তথ্যটা মাথায় রাখলে ওই সৌন্দর্য দেখার অনুভূতিটা একটু অন্যরকম হতে পারে। গাইডে এটাও আছে যে এর গভীরতা কিন্তু সব জায়গায় সমান না। কোথাও হয়তো 30 ফুট, আবার কোথাও 100 ফুটেরও বেশি। আসলে মানে মানুষের হাতে তৈরি এত বড় একটা জলাশয়। আচ্ছা, এই গাইড অনুযায়ী এই হ্রদের সৌন্দর্য উপভোগ করার সেরা উপায়টা কি? গাইড মূলত নৌ ভ্রমণের উপরই বেশি জোর দিয়েছে। বলছে যে একটা নৌকা বা বোট ভাড়া করে লেকের জলে ভেসে চারপাশ দেখাটাই হলো আসল অভিজ্ঞতা। হ্যাঁ, পানিতে ভেসে বেড়ানো। হ্যাঁ, দ্বীপগুলো কাছে থেকে দেখা, চারপাশের পাহাড় দেখা। তবে আর একটা উপায়ের কথাও বলা আছে। রাঙামাটি, আসাম বস্তি, কাপ্তাই যে রোডটা আছে, সেই পাহাড়ের ওপর থেকেও নাকি লেকের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। ও আচ্ছা, তার মানে শুধু লেকের ভেতর থেকেই নয়, উঁচু থেকেও এর বিশালতাটা বেশ ভালো বোঝা যায়। আর ধরুন, যারা একটু অন্যরকম কিছু করতে চায়, মানে ধরুন একটু অ্যাডভেঞ্চার টাইপ, হ্যাঁ, তাদের জন্য অপশন আছে। গাইড বলছে দল বেঁধে গেলেই ইঞ্জিন বোট বা স্পিড বোটে চড়া যায়, আবার কায়াকিং করার সুযোগও আছে। কায়াকিং? বাহ! হ্যাঁ, এমনকি কিছু দ্বীপে বা লেকের ধারে আজকাল সুন্দর সুন্দর ইকো রিসর্ট হয়েছে, সেখানে থাকার কথাও বলা হয়েছে। প্রকৃতির একদম কাছাকাছি থাকা আর কি। দারুণ তো। আচ্ছা, এবার একটু প্র্যাকটিক্যাল কথায় আসি। যাওয়া আসা, গাইড কি বলছে? কাপ্তাই পৌঁছানোর সহজ উপায় কি? গাইড অনুযায়ী মূলত দুটো রুট পপুলার। এক হলো রাঙামাটি শহর হয়ে যাওয়া, আরেকটা হলো সরাসরি কাপ্তাই উপজেলাতেই চলে যাওয়া। রাঙামাটি থেকে কি খুব দূরে? সরাসরি বাসই চলে আসে রাঙামাটি বা কাপ্তাই দুটো জায়গাতেই। ওহ, বাস ভাড়া কেমন হতে পারে আর সময়? নন এসি বাসগুলো 750 থেকে 900 টাকার মতো নেয়। এসি বাস ধরলে 1100 থেকে 1800 টাকা লাগতে পারে। সময় লাগে কম বেশি 7-8 ঘন্টা। চট্টগ্রাম থেকেও বাসে আসা যায়, বহদ্দার হাট থেকে ছাড়ে, ঘন্টা 2 লাগে। বান্দরবন থেকেও আসা সম্ভব। বোঝা গেল। আচ্ছা, লেকের ভেতরে ঘোরার জন্য যে নৌকার কথা বলছিলেন, সেগুলোর ভাড়ার ব্যাপারে কি গাইডে কিছু বলা আছে? হ্যাঁ, একটা ধারণা দেওয়া আছে। বিভিন্ন ঘাট থেকে সারাদিনের জন্য নৌকা ভাড়া করা যায়। ইঞ্জিন নৌকা, হাউস বোট, স্পিড বোট, নানা রকম অপশন। সারাদিনের জন্য ভাড়া করলে কি কি দেখা যায়? সাধারণত শুভলং ঝর্ণা, কোনো আদিবাসী গ্রাম, লেকের মাঝে যে হোটেল বা রিসোর্ট আছে, বিখ্যাত ঝুলন্ত ব্রিজটা, পলওয়েল পার্ক, এই জায়গাগুলো কভার করে। একটা মাঝারি সাইজের নৌকা, ধরুন 5 থেকে 15 জন যেতে পারে, এমন নৌকার ভাড়া সারাদিনের জন্য সাধারণত 2000 থেকে 3000 টাকার মধ্যে থাকে। তবে গাইড বারবার বলছে ভাড়াটা কিন্তু নৌকার ধরন আর সিজন বুঝে দরদাম করে ঠিক করে নিতে হবে। দরদাম জরুরি। আর থাকা খাওয়ার ব্যবস্থা? লেকের মাঝে ঘুরতে ঘুরতে খিদে পেলে? খাওয়ার জন্য অপশনের কথা বলা আছে। লেকের মাঝে ছোট ছোট দ্বীপে কিছু রেস্টুরেন্ট বা ক্যাফে আছে। গাইডে বেড়ান্নে লেক শোর ক্যাফে, জুম রেস্তোরাঁ, প্যারাডাইজ ক্যাফে, এমনকি নৌবাহিনীর একটা ভাসমান রেস্টুরেন্টের কথা উল্লেখ করা হয়েছে। ইন্টারেস্টিং।
ভাসমান রেস্টুরেন্ট? হ্যাঁ, আর খাবারের মধ্যে স্থানীয় মাছ ছেঁকে দেখার কথা বলছে। আর একটা স্পেশাল আইটেম হলো ব্যাম্বু চিকেন। ও হ্যাঁ, ব্যাম্বু চিকেন, এটা তো বেশ বিখ্যাত। বাঁশের মধ্যে রান্না করা হয়, তাই না? ঠিক তাই, বাঁশের চোঙের ভেতরে মশলা দিয়ে মুরগি রান্না করা হয়। অন্যরকম একটা স্বাদ। থাকার জন্যও রাঙামাটি বা কাপ্তাই শহরে বিভিন্ন মানের হোটেল, রিসর্ট আছে। কটেজ বা হাউসবোটও পাওয়া যায়। কয়েকটা নাম কি আছে গাইডে? হ্যাঁ, যেমন হোটেল নাদিশা ইন্টারন্যাশনাল, আরণ্যক রিসর্ট, লেক শো রিসর্ট, এই নামগুলো আছে। এছাড়া সরকারি রেস্ট হাউসে থাকার সুযোগও আছে, তবে সেটার জন্য আগে থেকে পারমিশন লাগে। গাইডটা তো বেশ কাজের মনে হচ্ছে। কাপ্তাই লেকের আশেপাশে আরও কিছু ঘোরার জায়গার কথাও তো বলা আছে, তাই না? এক্সপার্ট কুইক স্পট। হ্যাঁ, লেক ভ্রমণ ছাড়াও রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ, শুভলং ঝর্ণা, যদিও বর্ষা ছাড়া পানি কম থাকে, কাপ্তাই বাঁধ এলাকা, কর্ণফুলী নদী, নেভি একাডেমি এলাকাটা খুব সুন্দর। আর এখন তো শেখ রাসেল ইকো পার্কও হয়েছে, ওখানে ক্যাবেল কারও আছে। তার মানে পুরো ট্রিপটাই বেশ আকর্ষণীয় হতে পারে। শুধু লেক নয়, আশেপাশেও দেখার মতো অনেক কিছু। ট্যুরিজমের সুযোগ সুবিধাও আছে, সব মিলিয়ে একটা প্যাকেজ। তবে হ্যাঁ, নৌ ভ্রমণটাই মনে হয় মূল আকর্ষণ। তাহলে সংক্ষেপে এটাই দাঁড়ালো যে কাপ্তাই হ্রদ একদিকে যেমন চোখ জুড়ানো সুন্দর, তেমনি এর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। এই ভ্রমণ গাইডটা সেই সৌন্দর্যের খোঁজ পেতে বেশ সাহায্য করবে। অবশ্যই। আর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ হিসাবে এর তাৎপর্য তো অস্বীকার্য। এটা যেমন পর্যটকদের আকর্ষণ করছে, তেমনি কিন্তু স্থানীয় জীববৈচিত্র্য আর মানুষের জীবনযাত্রাকেও নানাভাবে প্রভাবিত করে চলেছে। গাইডটা অবশ্য মূলত যারা ঘুরতে যাবেন তাদের প্রয়োজনীয় তথ্যের ওপরই ফোকাস করেছে। সব মিলিয়ে কাপ্তাই ভ্রমণের একটা স্পষ্ট ছবি পাওয়া গেল এই গাইড থেকে। তবে আলোচনার শেষে একটা চিন্তা মাথায় আসছে, এই যে এত সুন্দর একটা জায়গা আমরা উপভোগ করছি, এর সৃষ্টির পেছনে তো বিশাল পরিমাণ চাষের জমি, মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে যাওয়ার ইতিহাস আছে। হ্যাঁ, সেই দিকটা তো আছেই। তো সেই দীর্ঘমেয়াদী প্রভাবগুলো, মানে সামাজিক বা পরিবেশগত যে ছাপটা রয়ে গেছে, সেটাকে এই ভ্রমণের অভিজ্ঞতার সাথে কিভাবে মেলানো যায়, বা আদৌ মেলানো উচিত কিনা, এটা হয়তো এই গাইডের আলোচনার বাইরে, কিন্তু আমাদের নিজেদের ভেবে দেখার মতো একটা বিষয়, তাই না? ঠিক বলেছেন, এটা আসলেই ভাবনার বিষয়।